নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে বঙ্গ রাজনীতি আপনারা প্রত্যেকেই জানেন, এসআইআর নিয়ে কিন্তু রাজ্য এবং নির্বাচন কমিশন সংঘাত চরমে। নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হবে? রাজ্য তো বলছে সাসপেনশন হতে দেবেন না। তাহলে মুখ্য সচিব দিল্লিতে গেছেন, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এদিকে প্রত্যেকের নজর থাকবে। তার থেকে বেশি ইতিমধ্যেই মানুষদের মধ্যে অর্থাৎ আপনাদের মধ্যে আপনারা বিভিন্ন অন্যান্য অনুষ্ঠানে আপনারা যা জানতে চান কমেন্টে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 2011 সালে কিন্তু জোট ছিল, আপনারা প্রত্যেকে জানেন, মহাজোট বলা যায়, আরও অনেক দল ছিল তাতে। তাহলে কি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আবারও কাছাকাছি আসছে? কেন বললাম? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী নৈশভোজ দিল্লিতে আপনারা সে ছবি দেখেছেন। তাহলে হঠাৎ করে এই কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার কেমিস্ট্রি কোত্থেকে এলো? আর যদি সেটা হয় তাহলে কি রিয়াকশন হবে, রাজনীতির কি পিকচার হবে, কি চিত্র দাঁড়াবে? বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ছিল এতদিন। আমাদের আজকের পর্ব বিশেষভাবে আমরা সেটা রাখছি এবং তার সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের আজকের পর্বের অতিথি। আপনাদের খুব পরিচিত, বাদিকে বসে আছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ দা, আপনি প্রথমবার ট্রাইবস টিভি স্টুডিও এসেছেন, আপনাকে স্বাগত এবং এই অনুষ্ঠান নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। ধন্যবাদ। প্রথমে মানুষজন জিজ্ঞেস করবেন তাদের মনের প্রশ্ন, আশুতোষ দা, আবার কংগ্রেস আবার তৃণমূল কংগ্রেস কি একসাথে হচ্ছে? যে তৃণমূল কংগ্রেস 2011 সালে আপনাদের সঙ্গে জোট করে ক্ষমতা এলো, তারপর দূরে ছুঁড়ে ফেলে দিল। প্রথম জিজ্ঞেস করব কি আপনারা কি আবার কাছাকাছি আসার চেষ্টা করছেন? দেখুন, এর উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? যে আমরা 294টা আসন, বিধানসভা আসন, আমরা সেখানে কনসেন্ট্রেট করছি। আমরা সেখানে আমাদের সংগঠনকে সম্পূর্ণভাবে নবরূপে সাজাচ্ছি এবং আমরা এগিয়ে চলার চিন্তাভাবনা নিয়েছি মানুষের আশীর্বাদ নিয়ে। বেশ। এবং তার থেকেও বড় কথা আপনাকে জানিয়ে রাখি, এই 294টা আসনে প্রত্যেকটা জায়গায় আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিশেষ নজর দিয়ে সংগঠনকে কি করে মজবুত করা যায় কংগ্রেসের, তার লক্ষ্যে আমরা এগোচ্ছি। বেশ, এটাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য এবং খুব ক্যান্ডিড কনফেশন। ওকে, তাহলে আপনারা বলছেন যে 294টা কেন্দ্রেই আপনারা প্রার্থী দেবেন? আমরা 294টা কেন্দ্রে প্রার্থী এবং সংগঠন সমস্তটাই আমরা তৈরি করছি। তার কারণ কংগ্রেস এর গড় পশ্চিমবঙ্গ। আপনি বিধান রায়ের আমল দেখুন না, কংগ্রেসের আমল দেখুন না, আমাদের তো কোথাও বোর্ডে লিখতে হয়নি উন্নয়নের প্রতীক বলে। আমরা কাজ করেছি, আমরা টেস্টেড, মানুষ আমাদের জানেন। কোনো কারণে হয়তো মানুষ আমাদের সরিয়ে রেখেছিলেন পশ্চিমবঙ্গে, বেশ, কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিটা কংগ্রেসের মাটি। এবং আজকে যারা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় বসে রয়েছেন তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু কংগ্রেস থেকে ভেঙেই এসেছেন। বেশ, বেশ। তাই কংগ্রেসের মাটি পশ্চিমবঙ্গ, এটা মানুষ জানেন। তাই নতুন করে কংগ্রেসের পরিচয় বা কংগ্রেসের কাজের সম্পর্কে মানুষকে বলতে লাগবে না, কেন ইন্দিরা গান্ধীর সঙ্গেও এই পশ্চিমবঙ্গের মাটির একটা নিবিড় সম্পর্ক ছিল। আসলে মানুষের মনে কিন্তু এটা প্রশ্ন যে দিল্লিতে যে এসআইআর নিয়ে, আমি পরবর্তীকালে আপনাকে স্পেসিফিকভাবে জিজ্ঞেস করব, এই এসআইআর নিয়ে দিল্লিতে তো তুমুল বিক্ষোভ হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের এমপিরা অসুস্থ হয়ে পড়ছেন, সেখানে রাহুল গান্ধী লিড করছেন, তাহলে সেইখানে একসাথে, আর এইখানে আপনাদের আসল প্রতিপক্ষ রাজ্যে কে, বিজেপি না তৃণমূল কংগ্রেস? দেখুন, আপনাদের মনে থাকবে পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতির নির্দেশে থানায় থানায় বিক্ষোভ হয়েছিল। কেন? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান নিয়ে। কারা চালাচ্ছে রাজ্য? তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। বাজারে বাজারে বিক্ষোভ হয়েছিল। কেন? মুদ্রাস্ফীতি, দাম, জিনিসপত্রের দাম, মানুষ বিরক্ত। একদিকে কেন্দ্র দাম বাড়িয়ে যাচ্ছে, রাজ্যের টাস্কফোর্স রাস্তায় রাস্তায় কফি খেয়ে বেড়াচ্ছে, কিন্তু জিনিসের দাম হু করে বেড়ে চলেছে। মানুষ আজকে আক্রান্ত হচ্ছে, তাই আমরা পথে নেমেছি, নামবো। তার কারণ বাংলার মানুষের যে আদেশ, বাংলার মানুষের হয়ে কথা বলার জন্যে একমাত্র জাতীয় কংগ্রেসই একটাই দল যারা দাঁড়িয়ে সোজা শিরদাঁড়া রেখে কথা বলতে পারে। বাকিরা পারে না, আমরা দেখেছি। তাদের ভেতরের কথা বাইরে চলে আসে। এবং আপনি এসআইআর নিয়ে বলছেন, না, এসআইআর আপনাদের বাধাটা কোথায়? আমি জিজ্ঞেস করি আসলে। আমি বলছি, আমি খুব স্পেসিফিক উত্তর দিচ্ছি।
এসআইআরটা কি? প্রথমেই আমি বলি এসআইআর হচ্ছে সিস্টেম্যাটিক ইন্টেন্সিভ রিগিং। তার কারণ সিস্টেমেটিক ইন্টেন্সিভ রিগিং। ইয়েস, তার কারণ কি আপনাকে বুঝতে হবে। 2001-এর পরে এসআইআর হয়েছিল, মনে করে দেখবেন। সেই সময় যে এসআইআর হয়েছিল, মানুষের কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য মনে হয়নি যে এই যে এসআইআর, এখানে এসআইআর এলে আমার নামটা বাদ যাবে। তার কারণ সেটা নির্বাচনের পরে হয়েছে। বেশ। কিন্তু বিহারে কি দেখছি আমরা? কেন রাহুল গান্ধী সামনে থেকে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষকে এবং গোটা ভারতবর্ষের যারা দল রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, সামনে থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী কেন উনি, এটা আপনাকে বুঝতে হবে। আজকে ইলেকশন কমিশনকে এক্সপোজ করে দিয়ে এক্সপোজ কমিশনে পরিণত করেছে রাহুল গান্ধী। কিন্তু উত্তরে ইলেকশন কমিশনও কিন্তু ডেডলাইন দিয়েছে। ডেডলাইন দিক আর যাই প্রমাণ করতে হবে, না হলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আপনাকে বলি, এই প্রমাণ করার দায়িত্বটা কার? প্রমাণ করার দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের। বারবার করে একটা জায়গায় নির্বাচন কমিশন এক্সপোজ কমিশন হয়ে আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। নেতৃত্বে রয়েছেন মোসা মানে মোদিজি, অমিত শাহ। কেন করছেন? সোজা রাস্তায় ভোট জিততে পারেন না। আচ্ছা, আপনাকে আরো উদাহরণ দিচ্ছি। আপনি এসআইআর মানে যে দুজনের নাম বললেন সেই দুজন মানে টপে আছে, টপে একদম মকডালে, নির্বাচন কমিশনের টপে মকডালে বসে আছে। এবং এই মকডালে বসে সবকিছু হচ্ছে। এবং তাহলে আপনাকে তো এই প্রশ্নটার উত্তর দিতে হবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে। আপনার মাধ্যমেই জিজ্ঞেস করি, কংগ্রেসের নির্বাচিত সরকার ভাঙতে কিরকম মজা লেগেছিল আপনাদের? লাগেনি মজা? আপনারা তো ভেঙেছিলেন, কখনো গভর্নরকে দিয়ে, কখনো ব্যাকডোর দিয়ে। ইলেকশন কমিশনকে কাজে লাগানো। চাচা আপনাকে বলি, ইলেকশন কমিশনের কাজ কি? আমরা ইলেকশন কমিশনটা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি এবং আমরা মনে করেছি ডেড ভোটারের নাম কাটা এটা নর্মাল ব্যাপার। এর জন্যে জানতে লাগে না। এটা নির্বাচন কমিশনের দায়িত্বের ভেতরে পড়ে সারা বছর ধরে নাম কাটা এবং যদি কেউ ইনক্লুড হতে চায় তাকে ইনক্লুড করা। রোহিঙ্গা কারা? এবারে কথা বলছি আপনাকে, এই যে রোহিঙ্গার তথ্য এবং নির্বাচন কমিশন, এই যে পশ্চিমবঙ্গে লিডার অফ অপোজিশন শুভেন্দুবাবু প্রত্যেক দিন একটা করে নতুন ডায়লগ দিচ্ছে, একটা কয়েনেজ দিচ্ছে, রোহিঙ্গা, মুসলমান, এই সেই। আচ্ছা, অনুপ্রবেশটা আটকাবে কে? আপনারা তো অনুপ্রবেশের সাথে নির্বাচনটাকে মিলিয়ে দিচ্ছেন। অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব কেন্দ্রে এবং রাজ্যের। ফেন্সিং আমাদের এখনো নেই। আপনি দেখুন, বিস্তীর্ণ এলাকা ফেন্সিং বিহীন ঘুরে বেড়াচ্ছে, লোক যাতায়াত করছে, আসছে যাচ্ছে। যেটা নিয়ে আমরা বারবার করে বলছি এটা একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। আরও আপনাকে একটু নিচে নিয়ে যাই। ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ড, ফেক পাসপোর্ট। আচ্ছা, আপনি কি জানেন কোনো দল করেছে? আমরা করেছি। আমরা জাতীয় কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, নিজে পাসপোর্ট অফিস আমরা ঘেরাও করেছিলাম। সেটা আজকে নয়, আজকে আপনি এসআইআর দেখছেন। এই এসআইআরের 1 বছর আগের কথা বলছি। বেশ। কেন করেছিলাম? তার কারণ আমরা মনে করেছি যে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে, এটাকে সরকারকে অ্যাড্রেস করতে হবে। এসআইআরের নাম করে ব্যাকডোর দিয়ে নাম কাটার ব্যবস্থা, আপনাকে বলছি, এই নির্বাচনী আধিকারিক আমাদের পশ্চিমবঙ্গে, আপনি জেনে থাকবেন, এখন আছেন না আগে ছিলেন? আগেও ছিলেন, এখনো যিনি, আমি চেয়ারকে অ্যাড্রেস করছি। বেশ বেশ বেশ। সেই চেয়ার মহোদয়কে আমরা একাধিকবার, ইভেন লাস্ট 7 দিনের ভেতরেও আমরা একটা লিস্ট পাঠিয়েছি। ডেড ভোটার, মৃত ভোটার, যারা পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে ভোটদান করেন। আমরা বারবার করে বলছি, নির্বাচন কমিশন আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনারা ফ্রি, ফেয়ার, ফিয়ারলেস ইলেকশন করানোর জন্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার লিস্টের প্রয়োজন। এই ভোটার লিস্টটা ফ্রি অ্যান্ড ফেয়ার কি আছে? এটাই প্রশ্ন। নদিয়ার একটা সামান্য এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদের কাছে। 70 বছরের একটা ভোটার নতুন ভোটার হয়েছে, তার তথ্য জমা আছে নির্বাচন কমিশনে, মিলিয়ে নেবেন। কি করে হয়? তাহলে নির্বাচন কমিশন বসে পাবলিক মানি তাতে চলছে। নির্বাচন কমিশন কি করার জন্য? আমরা তো বলছি জাস্টিস করুন। আপনি নির্বাচন করতে বলছেন, নির্বাচন হবে বলছেন, নির্বাচন হওয়া উচিত, সব আমরা জানি। কনস্টিটিউশন, আমরা, এটা তো কনস্টিটিউশনাল বডি। কিন্তু এই কনস্টিটিউশনাল বডির ওপরে আক্রমণ কেন? কিসের এত লোভ? লোভটা কোথায়? এই পশ্চিমবঙ্গের বিজেপির এক বড় নেতা এলওপি,
কি বলেছেন? বিহার ভোটে 65 লক্ষ নাম কাটা গেছে। আপনারা জানেন, মৃত ভোটার তাদের নাম কাটুন, কোনো আপত্তি নেই। কেউ বলেনি ভাই মৃত ভোটারের নাম রাখো, কোনো দল বলেনি। রাহুল গান্ধী কোনটা এক্সপোজ করেছেন? নাম অ্যাড হওয়া কোথা থেকে আসছে? ভুতুরে নাম। তারা ভোট দিচ্ছে বিজেপির হয়ে, মহারাষ্ট্রে করেছে, বিহারেও করবে, রিগিং করবে। এবং পশ্চিমবঙ্গের কনটেক্সটে যদি আপনি দেখেন, শুভেন্দুবাবু বললেন 1,25,00,000 নাম বাদ যাবে। ওনাকে কি সেলসম্যানের টার্গেট কেউ দিয়েছে ইলেকশন কমিশনকে? এবং এই ডেটা উনি পেলেন কোথা থেকে? আসলে পশ্চিমবঙ্গে 6 থেকে 7% ভোটের খেলা। আপনারাও জানেন, দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনাদের সবটাই আইডিয়া আছে, নতুন করে বলতে হবে না। তাই আপনি বলছেন এই এসআইআর এর মাধ্যমে টার্গেট হচ্ছে ওইটা। আমি বলে দিচ্ছি, এসআইআর এর মাধ্যমে তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে যে তোমরা যত পারো এবারে তোমাদের পলিসি নাও, নিয়ে অ্যাপ্রোচ করে নাম কাটো, এবং নির্দিষ্ট একটা কমিউনিটিকে টার্গেট করে নাম কাটো। এতে লাভ কার হবে? লাভ কার হবে? যারা এখানে রিগিং করতে চাইছে তাদের লাভ হবে। যারা রিগিং করতে চায়, আমরা তো বলি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সামনে থেকে দাঁড়িয়ে লড়ছে, সামনে থেকে দাঁড়িয়ে লড়বে। লেভেল প্লেইং গ্রাউন্ড করতে হবে লড়াইয়ে। তাহলে আমি একটা পঞ্চায়েতে যেরকম, আমি বলি দুটো এক্সাম্পল, পঞ্চায়েতে যেরকম তৃণমূল এবং কংগ্রেসের লড়াই হয়, কংগ্রেসের প্রথম খুন হয় কংগ্রেসের, ফুলচাঁদ শেখ, মনে করে দেখবেন। তাই কংগ্রেস পার্টি সামনে থেকে লড়তে চায়, কিন্তু এই এসআইআর এর নাম করে বাইরে থেকে সেই পলিসি মেকিং করে ঠান্ডা ঘরে বসে, এসি ঘরে বসে নাম কাটবো আর ডান দিক মাদিক করে জিতবো, এটা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে আমরা মনে করি এই এসআইআর করে গণতন্ত্রের গলা টেপার চেষ্টা হচ্ছে, যেটা আমরা করতে দেব না। আসলে তাহলে আমি জিজ্ঞেস করি আপনাকে, মুখ্যমন্ত্রী বলছেন যে সাসপেনশন মানবেন না, হতে দেবেন না, এআরও আর এইআরও সাসপেনশন নিয়ে। মুখ্য সচিব দিল্লি গেলেন, তাহলে এই ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কোন দিকে? এসআইআর একদম সোজা প্রশ্ন, এসআইআর কি আপনারা সমর্থন করেন যেভাবে নির্বাচন কমিশন করতে চায়? আপনাকে একটা পয়েন্ট আমি আর একটু অ্যাড করে দিই, আপনারও সুবিধা হবে তাতে। আচ্ছা, এই যে 80 কোটি মানুষকে রেশন কার্ড দিয়ে রেশনটা দেন তো সরকার, তাহলে এটাকে কেন মানছেন না? আমরা বুঝতে পারছি না এগুলো। মানে সরকার কি করতে চাইছে? মানে রোজ কি একটা নতুন করে কার্ড বানাবে আমাদের জন্য? আমরা তো ভারতবর্ষের সিটিজেন, উনিও তো জিতে এসেছেন, উনিও তো চেয়ারে বসে আছেন, উনি তো ভোটে, মানে উনি তো বলছেন ভোটে জিতে এসেছেন। উনি ইলেকশন কমিশনকে ব্যাগে ঢুকিয়ে জিতে এসেছেন কিনা আমরা জানি না, কিন্তু উনি তো বলছেন আমি দেশের প্রধানমন্ত্রী। এগুলো কেন করছে? আমি তো এর উত্তর দিতে পারছি না। আসলে রাহুল গান্ধী যা প্রশ্ন করছে তাতে গলা শুকিয়ে আসছে, লিটার লিটার জল খেয়েও গলা ভিজছে না ঠিক করে। না, বাংলায় কি এসআইআর তাহলে আপনারা সমর্থন করছেন? বাংলায় এসআইআর কেন আমরা সমর্থন করব? আমরা চাই না কোনো রকম পলিটিক্যাল এসআইআর হোক। পলিটিক্যাল এসআইআর, ইয়েস, ইট ইজ এ পলিটিক্যাল এসআইআর। নরমাল এসআইআর ইজ ওকে। আমাদের যারা প্রতিনিধিরা ইলেকশন কমিশনারকে একটা রাখি দিতে গেছিল তো, নো পলিটিক্যাল এসআইআর বলে। তার কারণ আমরা মনে করেছি এসআইআর এর রাজনীতিটা এটা একটা প্রকোপ, এবং শুধু এসআইআর নয়, এসআইআর এর ভেতরে এনআরসি লুকিয়ে। তার কারণ এই এনআরসির ভয় আপনারা জানেন, বহু মানুষ যারা রয়েছেন পশ্চিমবঙ্গে, যারা 50 বছর ধরে বাস করছেন, আপনি কলোনিগুলোতে যান, আমার ওখানেও আছে, মাঝেরহাট কলোনি আছে, দুর্গাপুর কলোনি আছে, একাধিক কলোনির মানুষরা রয়েছেন। তারা এসেছিলেন বাংলাদেশ থেকে, এসে এখানে শরণার্থী হয়েছেন, এখানে থেকেছেন, তারা রয়েছেন, তো কী অন্যায় করেছে? অথচ এই প্রধানমন্ত্রী আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে কোনো হিন্দু যদি বাংলাদেশ থেকে আসে, তার উপর যদি কোনো আক্রমণ হয় বাংলাদেশে, তাকে আমরা নেব। কত রকমের কথা বলেন, আমরা ঠিক বুঝি না। তাই খুব পরিষ্কারভাবে বলি, পলিটিক্যাল এসআইআর পশ্চিমবঙ্গে আমরা করতে দেব না। তার জন্য আমরা রাস্তায় নেমে প্রথম দিন থেকে, এটাও আপনাকে বলে দিই, তৃণমূল নামার আগে কিন্তু আমরা প্রথম নেমেছিলাম। তৃণমূল কথা বলার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এটার বিরুদ্ধে বলেছিলেন, এবং আমরা রাস্তায় থাকবো বলে আমরা ঠিক করেছি। বেশ, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আপনি আশুতোষ দা, এই যে প্রশ্নটা করবো একটু আপনাকে, মানুষের প্রশ্ন বলা যায়, সবার হয়ে প্রশ্নটা করবো আপনাকে। আগামী দিনে যদি তৃণমূলের সঙ্গে কোনো রকম, আপনি 294টা সিটেই আপনারা প্রার্থী দিলেন, এখন যদি কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট হয় তৃণমূলের সঙ্গে, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের স্ক্যাম, এসএসসি থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে, স্বাস্থ্য, শিক্ষা, ডিএ নিয়ে যা চলছে, এই সব দায়িত্ব কি আপনাদের কাছে পড়বে? তো
দেখুন, আপনি যা যা ইস্যু তুলে ধরলেন তার প্রত্যেকটা ইস্যুতে আমরা রাস্তায় আন্দোলন করেছি, লালবাজারে লকআপ খেটেছি, আমাদের কর্মীরা কেস খেয়েছে, আমরা রাস্তায় থেকেছি। তাই খুব পরিষ্কারভাবে বলতে চাই বাংলার মানুষের কাছে, আমরা নিজস্ব সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছি। 294টাকে মডেল করে আমরা এগোনোর চেষ্টা করছি মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে, এবং আমরা মনে করি যে আমরা সঠিক রাস্তায় আছি। সঠিক রাস্তায় আছে বলেই প্রত্যেক দিন কংগ্রেস রাস্তায় আছে। রাস্তাই রাস্তা দেখায়। রাজনীতিতে এটাই আমরা বিশ্বাস করি, যারা আমরা অর্গানাইজেশন করে উঠেছি। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আগামী দিন কি হবে না হবে, কে থাকবে, কে কার সাথে ঘুরবে, এগুলো পরের কথা। এগুলো আমরা এখন মাথাতেও নিচ্ছি না, আর কথাও কোনো আমরা কমেন্টস করতে চাইও না এই ব্যাপারে। তার কারণ আজকে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে সঠিক লড়াই যেটা বলে, যেটা শ্যাডো লড়াই না, সঠিক লড়াই। শ্যাডো লড়াই কোনটা? শ্যাডো লড়াই তো বিজেপি করছে পশ্চিমবঙ্গে। সিবিআই কোথায়? আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আপনি খুব দায়িত্বশীল সাংবাদিক, আপনি মনে করে দেখুন, সিবিআই এর গাড়ি পশ্চিমবঙ্গের বর্ডারে যখনই ঢোকে তার টায়ার পাঞ্চার হয়ে যায়, চাকা হারিয়ে যায়। কেন? আপনি আমায় বলুন তো, সারদা নারদার চোরেরা কি দুদলে ঘুরছে না? সিকিউরিটি নিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে সারদা নারদার চোরেরা। কয়লা, বালি, শিক্ষা, একের পর এক লুট, অভয়া। কেউ তো মানে সিবিআই তো দেখাতে পারছে না যে কাউকে তারা কোনো একটা প্রপার ইনভেস্টিগেশন করে তারা কি করছে। মাঝে মধ্যেই যখন কোর্টে ভর্ৎসিত হচ্ছেন, কোর্টে তাদেরকে কথা শোনাচ্ছেন বিচারপতিরা তাদের অকর্মণ্যার জন্যে। আচ্ছা, কালীঘাটের কাকু মনে আছে তো, তার 6 মাস লেগে গেল গলার স্বর নিতে। আপনি আমাকে বলুন তো কোথায় রহস্যটা, কোথায়? মিলে সুর তোমারা হামারা, এই রহস্যটা কোথায় লুকিয়ে আছে? ঠিক এখানে বিজেপির যারা এসছেন আশুতোষ দা, তারা বলছেন আপনারা তৃণমূলের বি টিম, আপনারা তৃণমূলকে সাহায্য করছেন যাতে ভোটটা ভাগ হয়ে যায়। আসলে যারা বিজেপির মুখপাত্ররা এখানে এসছেন বা নেতারা এসছেন, আপনি অনেকগুলো এপিসোড দেখেওছেন। না নেত্রীরা এসছেন, তারা তাদেরকে বলবেন তারা কোন দলে ছিল, কোন দলে এসছেন। তাদেরকে প্রশ্ন করবেন যে এমন একটা এক্সাম্পল দিক, এমন একটা জায়গা দেখাক যেখানে কংগ্রেসের সাথে তৃণমূলের কোন আন্ডারস্ট্যান্ডিং পশ্চিমবঙ্গে রয়েছে, একটু দেখাতে বলুন। দেখুন তারা আসলে কি করছে, তারা গুলিয়ে দিতে চাইছে অপটিক্সটাকে। কোথায়? না দিল্লিতে যে আন্দোলন হচ্ছে, দিল্লির আন্দোলনটা একটা অন্য পারসেপশানে হচ্ছে, দেশ বাঁচানোর আন্দোলন। আপনার আমার ঘরে যদি আগুন লাগে, আপনি কি দেখবেন আপনার ওপরের ভাইয়ের সাথে নিচের ভাইয়ের কোনো মিল আছে কি নেই? আগে তো বালতিতে জলটা নিয়ে আগুনটাকে নেভাবেন। তাহলে দেশে আগুন যারা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে তো আন্দোলন হবে, পার্লামেন্টে তো লড়াই হবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। সেখানে তো বামও আছে, তৃণমূলও আছে, কংগ্রেসও আছে, সমাজবাদী পার্টিও আছে, সবাই আছে। তাহলে এই প্ল্যাটফর্মটাকে আর পশ্চিমবঙ্গের প্ল্যাটফর্মটাকে এক থালায় সাজিয়ে দিলে তো হবে না। এবং খুব কথা যখন এরা বলছে, তাদেরকে এটাও প্রশ্ন করা উচিত, এটা আমি বলিনি, আপনিও বলেননি, অভয়ার বাবা মা কি বলছে? অভয়ার বাবা মা বলছে এই সিবিআই অপদার্থ। সেই জন্যই তো সিবিআই অফিসে আমরা অভিযান করেছিলাম। তারা এটাও বলছে তৃণমূল অপদার্থ। হ্যাঁ, বলছে তো। এবং আমরা এটাও বলছি যে একটা বোন, আপনি ছেড়ে দিন সব রাজনীতির বিষয়, একটা আমাদের বোন যার বাড়িতে আমরা যখন গেলাম দেখলাম একজন ডাক্তার, একজন এমডি ডক্টর। একটা ডাক্তার হতে গেলে কত পরিশ্রম করতে হয় ভাবুন তো। আজকে একটা এত বড় ম্যান পাওয়ার, তাকে ধর্ষণ করে খুন করা হলো একটা প্রেস্টিজিয়াস ক্যাম্পাসে, আরজিকর একটা প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম কি একজন দোষী, হ্যাঁ একজন দোষী। মানে কত অপদার্থ হলে এরকম ইনভেস্টিগেশন হয়? আচ্ছা বলুন তো, কারা গেছিল সব তথ্য লোপাট করতে এদিক ওদিক? যারা হসপিটালটাকে ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা হয়েছে দেখাতে পারেন? এই প্রশ্নের তো জবাব দিতে হবে তৃণমূলকে, এবং বিজেপিকে তৎসহ জবাব দিতে হবে যে সিবিআই একটা ফেল্ড ইনভেস্টিগেশন এজেন্সিতে পরিণত হচ্ছে কেন পশ্চিমবঙ্গে যে কটা কেস আছে। নট অনলি অভয়া, আপনি একের পর এক কেস দেখুন। মানুষ কি প্রশ্ন করেনি কালীঘাটের কাকুকে নিয়ে? এই কালীঘাটের কাকুর উৎসটা কি, পেছনে কারা, একটু খুঁজতে হবে তো। দেখুন এবং আরেকটা কথা আপনাকে একটু মনে করিয়ে দিই, বিজেপির যারা এসছে তাদের জন্য একটু মনে করিয়ে দিতে হয় মাঝে মাঝে, কেন স্মৃতিশক্তি ওদের হারিয়ে যায় তো মাঝে মাঝে।
শুভেন্দুবাবুর নাম কিন্তু সিবিআই চার্জশিটে আছে, ওনার ভাইয়ের নাম চার্জশিটে আছে, আরও কিছু বিজেপি নেতার চার্জশিটে আছে। এই জন্যে কি সিবিআই পশ্চিমবঙ্গে এসে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন? এটাও মানুষ প্রশ্ন করছে। মানুষ কিন্তু প্রতিনিয়তই প্রশ্নটা করছে। প্রশ্নটা এটাও করছে যে মাঝে মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই সিবিআই কিছু চুনোপুঁঠি বেড়াল ছানাদের ধরে নিয়ে যাচ্ছে মিডিয়াতে ভেসে থাকার জন্য, যে আমরা ইনভেস্টিগেশন করছি স্যার, সবাই দেখছে, দেখুন আমরা করছি। কোথায় রেজাল্ট? কোথায়? 1 বছর কেটে গেল, একটা বছর, গোটা বছরটা কেটে গেল বিচারহীন অবস্থায়। তার বাবা মা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম থেকে সেই প্ল্যাটফর্ম, রাস্তায় খুব রাস্তায় ঘুরছেন। দুর্ভাগ্যের এটা, নো ডাউট। দুর্ভাগ্য নয়, এবং দুর্ভাগ্য আরও যে তৃণমূলের নেতারা যেসব ভাষায় স্টেটমেন্ট দিচ্ছেন, এটা আরও বড় দুর্ভাগ্য। তার কারণ আমাদের মনে হয় পশ্চিমবঙ্গে এরকম ঘটনা আমাদের মাথায় হেঁট করিয়ে দিয়েছে। আমরা যারা আম জনতা, যে কোনো দল করতে পারি আমরা, প্রত্যেকটা মানুষের আজকে মাথা হেঁট হয়েছে। তৎসহ পশ্চিমবঙ্গে যে তদন্ত হয় না, এটাও এস্টাবলিশড হল। বেশ, আসলে তো আমরা শেষের দিকে দুটো প্রশ্ন করি। তাহলে কি এই যে রাজ্য এবং নির্বাচন কমিশন যে সংঘাত চলছে, এসআইআর না হলে বঙ্গে কিন্তু ভোট হবে না, যা মোটামুটি বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো সাংবিধানিক সংকট রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? হতে পারে। দেখুন, এখন এটা খুব সেন্সিটিভ প্রশ্ন আপনার। আগামী দিনে কি হবে না হবে সেটা আগামী দিনটাই বলবে। বেশ, আগে থেকে আমরা কমেন্টস করব না, কিন্তু সংঘাত হচ্ছে, কনস্টিটিউশনাল সংঘাত হচ্ছে, এবং এই কনস্টিটিউশনাল সংঘাতের জন্যে এই বিষয়টা কোর্টেও যেতে পারে। এখন আগামী দিনে অনেকগুলো অপশান খুলছেন, কিন্তু আমরা বারবার করে বলছি পশ্চিমবঙ্গের নির্বাচনিক আধিকারিক যে চেয়ারে উনি বসে আছেন, সম্মানীয় মনোজবাবু, ওনার উচিত অগ্রণী ভূমিকা পালন করা। কি করে না, বাংলার মানুষকে এবং বাংলার অল পলিটিক্যাল পার্টিস ইপসো না দেখে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ভোটার লিস্ট দেওয়া, যেখানে মৃত ভোটাররা হঠাৎ করে উঠে এসে ভোট দিতে পারবেন না, এবং অনুপ্রবেশকারীকে আটকানোর জন্যে রাজ্য এবং কেন্দ্র সমন্বয়ের ভেতরে ফেন্সিং হোক। এখানে যে ফেক ভোটার কার্ডের শিল্প রয়েছে, ফেক আইডেন্টিটি কার্ডের শিল্প রয়েছে, আধার পাওয়া যায় টাকা দিলে, পাসপোর্ট পাওয়া যায় টাকা দিলে, এগুলোকে আগে আটকাতে হবে। আজকে ভোটার কার্ড তৈরি হচ্ছে কি করে, ভুয়ো ভোটার কার্ড তৈরির উৎস কি এগুলো? তাহলে আজকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আমাদের এখানে স্ট্রং অ্যান্ড সিকিওর থাকে, তাহলে তো মূল রুট কজে আপনাকে যেতে হবে। রুট কজটা এই বিজেপি, এই তৃণমূল কিন্তু অ্যাড্রেস করে না। সমস্ত জিনিসটাকে নিয়ে রাজনীতি করতে যায়, এবং রাজনীতি করতে গিয়ে দিনের শেষে খিচুড়ি করে খেয়ে ফেলে, তারপর কোর্টে চলে যায়, তাতে মানুষের ক্ষতি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যদি পশ্চিমবঙ্গে ফাংশন করে, এত কিছু গল্প লাগে নাকি শুনতে? বেশ, আসলে আমার সময় শেষ প্রশ্ন করব। তাহলে বামেদের সঙ্গে কি হবে? বামেদের সঙ্গে তো আপনারা এখনো পর্যন্ত যে কটা নির্বাচন হয়েছে আপনারা জোটবদ্ধ হয়ে লড়েছেন, তাহলে বামেদের সঙ্গে কি জোট কোন জায়গায় থাকবে? কি একটা কথা বলি, 2016 সালে আমরা লড়েছি একসাথে, কালীগঞ্জেও একসাথে লড়লেন, 21 লড়েছি একসাথে, এবং এই সাম্প্রতিক আপনি বলে দিলেন কালীগঞ্জ লড়েছি একসাথে, যেখানে 3000 ভোট আমরা বাড়িয়েছি একসাথে। এবং আমরা মনে করি যে আগামী দিন কি হবে না হবে সবটাই আলোচনার ভেতরে হবে। কেন, জোট যখন হয়েছিল বামেদের সাথে আলোচনা করেই হয়েছিল, এবং আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হবে সেটাও আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। তার কারণ আমরা এখন মনে করেছি 294টা আসনে আমাদের নিজস্ব ক্ষমতা বলে, 294টা আসনের সাংগঠনিক বল, এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রক্রিয়াকরণের প্রয়োজন, আমরা তার দিকে গুরুত্ব দিয়ে এখন নজর দিয়ে বসে আছি। বেশ, শেষ প্রশ্ন, হয়তো আপনি এক্সপেক্ট করেননি, আমি আপনাকে জিজ্ঞেস করবো, তৃণমূলকে 2026-এ ক্ষমতায় আসতে পারবে? আসলে ক্ষমতায় থাকতে পারবে? আমি যদি আরো সিম্পল করে দিই, দেখুন 2026-এ তৃণমূল ক্ষমতায় আসবে কি আসবে না, এ তো বলার মালিক আমরা নই। এটা গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে হবে। মানুষ পছন্দ করছে না তৃণমূলকে। কোনো মানুষ চায় না তার বাড়ির সন্তান
রাস্তায় যখন বেরোবে মানে নিরাপদে যাতে বাড়িটা ফেরে। এটা কোথায়? প্রত্যেক দিন খুন, প্রত্যেক দিন লুট, প্রত্যেক দিন আক্রমণ, প্রত্যেক দিন বোমাবাজি, প্রত্যেক দিন গুলি চলছে। এই অ্যান্টি সোশ্যাল, আমরা চিন্তামই না সব অ্যান্টি সোশ্যাল। তৃণমূলই তো তৃণমূলকে মারছে, তৃণমূলকে মারছে, তৃণমূল অন্য কাউকেও মারছে, ওপেন লাইসেন্স। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা মিটিংয়ে বলছেন এই তুই তো বোম বাঁধিস। সেই বোম বাঁধা লোক এখন বিধায়ক। অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করছে পুলিশকে, তার বাড়ির মহিলাদের, কোনো কি অ্যাকশান হয়েছে? দেখতে পেয়েছেন? দেখতে পাচ্ছেন না তো। খুব দুর্ভাগ্যজনক। এলওপি যে ভাষায় কলকাতার নগরপালকে মুখে গালাগাল করছে, এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আমরা তো বাঙালি, এটা আমি আপনাকে দিয়ে শেষ করব। আমরা বাঙালি, আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি। একটা শিষ্টাচার, একটা ভদ্রতা, একটা শালীনতা বোধ যদি আমাদের না থাকে, ফলনে পরিচয় বলে না, সেই ফলনে পরিচয়কে আমরা আসলে মানুষকে দিতে পারবো? তৃণমূল কি মানুষকে পরিষেবা দিতে পারছে? যতই পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প লাগাক, পাড়ায় পাড়ায় তোলাবাজি যেগুলো হয়, সেগুলো কি আটকাবে ওই ক্যাম্প থেকে? তাই আমরা মনে করি মানুষ বুঝে নেবে তৃণমূলকে। বেশ, আশুতোষ দা, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। আপনি আজকে ব্যস্ত, অনেক তার মধ্যে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে আমাদের নির্বাচন কেন্দ্রিক অনুষ্ঠানে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখবার জন্য। কংগ্রেস কি করবে, প্রদেশ কংগ্রেস কি করবে, তাদের কি স্ট্যান্ড, এসআইআর নিয়ে তারা কি ভাবছে, আগামী দিনে তৃণমূলের সঙ্গে যে প্রশ্ন আপনারা করেছিলেন কি আপনাদের মনে উকি দিচ্ছে বলা যায়, কংগ্রেস তৃণমূল কি আবার কাছাকাছি আসছে? এলে এই এত দুর্নীতির সব দায়ভার কিন্তু কংগ্রেসকে উত্তর দিতে হবে। শুনলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় পরিষ্কার করে দিলেন কংগ্রেসের কি স্ট্যান্ড, আগামী দিনে এসআইআর নিয়ে তারা কী করবে এবং তৃণমূলের সঙ্গে কি করবে। এটাও আমি জিজ্ঞেস করলাম আপনাদের হয়ে, আপনারা যারা জিজ্ঞেস করেন যে তৃণমূল 2026-এ ক্ষমতায় আসতে পারবে, উত্তর তো শুনলেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।